প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আমাদের অনুষ্ঠানের একজন বিশেষ ব্যক্তি, বলা যায় খুব হাই প্রোফাইল ব্যক্তি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমি রতন তালুকদার যে আমাদের লাইভ, সেই লাইভে ওনাকে স্বাগত জানাচ্ছি। পরিচয় করিয়ে দিচ্ছি, পরিচয়ের যদিও খুব বেশি প্রয়োজন নেই, তবু বলতে হয় তিনি আমাদের গর্বিত পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি এবং তিনি ছিলেন ত্রিপুরা রাজ্যের গভর্নর শ্রী তথাগত রয়। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। তো প্রথমেই সরাসরি প্রশ্নেই চলে যাই, সময় হয়তো খুব কম এবং আমরা মনে করি যে খুব ভাগ্যবান যে আপনার মতন একজন বিশেষ ব্যক্তিকে আজকে এখানে পেয়েছি। আর আজকের এই অনুষ্ঠানটিতে আপনাকে আমি 5-7টা প্রশ্ন করব, কারণ এত বেশি টেলিভিশন টক শোতে আপনি যান এবং বাংলাদেশ সম্পর্কে আপনি এত বেশি অবগত এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর উপরে আপনার যে বক্তব্য সকলেই কিন্তু কম বেশি পরিচিত ছিল। বিশেষ করে আমি নিজেও আপনাকে কালকেও বলছি যে আমি নিজেও সবসময় আপনার টক শোগুলি ফলো করি। তোমার প্রথম প্রশ্নটা হলো যে বাংলাদেশের পরবর্তীত পরিস্থিতিতে বাংলাদেশের প্রতি ভারতের মনোভাবটা কি বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে, আপনি যেটা বললেন যে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতি বাংলাদেশের তো এক জায়গায় থেমে নেই। ভারতের পরিস্থিতি আমরা মোটামুটি সবাই জানি কোথায় আছে। কেন্দ্রে কে সরকারে আছে, পশ্চিমবঙ্গে কে সরকারে আছে, মহারাষ্ট্রে কে সরকারে আছে, কতদিন থাকবে এগুলো আমরা সবাই জানি। কিন্তু বাংলাদেশে এখন আমাদের কাছে যতদূর খবর সম্পূর্ণ অরাজকতা চলছে। এই অরাজকতার পরিস্থিতিতে একজন মোহাম্মদ ইউনুস বলে এক ভদ্রলোককে প্যারিস থেকে নিয়ে এসে ঢাকায় বসানো হয়েছে, যার কথা আমার ধারণা কেউ শোনে না। উনি হচ্ছেন, একটা বাংলায় কথা আছে, গায়ে মানে না আপনি মোড়ল। উনি ওই গায়ে মানে না আপনি মোড়ল গোছের হয়েছেন এবং যেহেতু একটা পদ নাম আছে যে উনি প্রধান উপদেষ্টা, সেই প্রধান উপদেষ্টা হিসেবে ওকে বাংলাদেশের প্রতিভূ হিসেবে ধরা হচ্ছে। উপদেষ্টা মানে কি? একটা সরকার থাকে, সরকারে একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে প্রেসিডেন্ট থাকে, ক্যাবিনেট সিস্টেমে প্রধানমন্ত্রী থাকে, তারা সরকার চালায়। এখানে প্রেসিডেন্ট একজন আছেন, কিন্তু উনি উপদেশ দিচ্ছেন কাকে? বাংলাদেশের প্রেসিডেন্ট তো আর প্রেসিডেন্সিয়াল সিস্টেমের প্রেসিডেন্ট নন, উনি ক্যাবিনেট সিস্টেমের প্রেসিডেন্ট। অতএব বাংলাদেশের প্রেসিডেন্টের এমনি সেভাবে কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই। তো সেক্ষেত্রে ইনি উপদেশ দিচ্ছেন কাকে, আর সেই উপদেশ শুনছেই বা কে, আর সেটা কাজে পরিণত করছে, এই প্রশ্নগুলো আছে। আমার কাছে যতদূর খবর আছে সেটা হলো যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হচ্ছে, এখানে কত 56টা না 57টা দল আছে, যেগুলো বেশিরভাগ হচ্ছে গিয়ে ইসলামী জেহাদি নাশকতাবাদী দল, এবং এরা নিজেদের মধ্যেও ঝগড়া করছে, আবার এমনি ভারতের সঙ্গেও ঝগড়া করছে, দেশের মধ্যেও ঝগড়া করছে। তো এইরকম একটা পরিস্থিতিতে ভারতের অ্যাটিটিউড কি হবে বাংলাদেশের প্রতি, এটা খুব বলা সহজ নয়। ভারতের যেটা হবে সেটা কতগুলো জিনিস ভারতকে, আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত উপলব্ধি, সেটার ভিত্তিতে আমি বলছি, ভারতকে কতগুলো জিনিস নিশ্চিত করতে হবে। 1 নম্বর হচ্ছে, কোনো ভারত বিরোধী শক্তি যাতে বাংলাদেশে বাসা গাড়তে না পারে, সেটাকে বেস বানাতে না পারে, সেটাকে চেষ্টা করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায় আছে, যে কোনো রকম পান থেকে চুন খসলেই যাদের ওপর অত্যাচার হয়, তাদেরকে তাদের নিরাপত্তার 100% গ্যারান্টি বাংলাদেশের কাছ থেকে আদায় করতে হবে। এই আদায়টা সোজা পথে হবে না, কারণ তাহলেই বাংলাদেশ চেয়ে যাবে, হ্যাঁ আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা হচ্ছে ইত্যাদি। হ্যাঁ, হস্তক্ষেপ করা হচ্ছে, সেই জন্য আমরা সরাসরি বলবো না, এটা হস্তক্ষেপ করতেই হবে। তার কারণ হচ্ছে ভারত একমাত্র পৃথিবীতে হিন্দু দেশ, এবং ভারতের একটা রাজ্য আছে যেটা তৈরি হয়েছিল, পশ্চিমবঙ্গ নামক রাজ্য, যেটা তৈরি হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জির চেষ্টায় বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসেবে। সেই বাঙালি হিন্দুর হোমল্যান্ড এখন জলে গুলে 33% এসে দাঁড়িয়েছে মুসলমান। যাই হোক, সেই কথা আমি বাদ দিই।
কিন্তু আজকে একমাত্র ভারতের ওপরেই নির্ভর করছে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা, কিন্তু সে বিষয়ে সরাসরি বলা চলবে না, সেটা কূটনৈতিক ভাষায় বলতে হবে। সেটা যারা ভারতের বিদেশ মন্ত্রকের দায়িত্বে যারা আছেন তারাই ভালো জানেন, তারা বলতে পারবেন আর কি। কিন্তু আমি মনে করি এই দুটো হচ্ছে গিয়ে প্রধান ভারতের প্রায়োরিটি হওয়া উচিত, যেটা নিয়ে ভারতের প্রথম মাথা ঘামানো উচিত। আবার বলছি, প্রথম 1 নম্বর কোনো ভারত বিরোধী শক্তি যেন বাংলাদেশে মাথা ঘাঁটি গাড়তে না পারে, এবং 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা থাকে। এছাড়াও আরো কিছু আছে, এগুলো হচ্ছে প্রধান। গৌণ 1-2টি আছে, যেমন বাংলাদেশ থেকে যে ভারত বাংলাদেশ সীমান্ত আছে, সেই সীমান্তটাকে একেবারে সিকিউর করতে হবে, যাতে সেই সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে না ঢোকে এবং নানা রকম নষ্টামি না করে। এই জিনিস দেখা যাচ্ছে। এরকম আরো টুকটাক কিছু ছোটখাটো ব্যাপার আছে, কিন্তু আমি প্রধান ব্যাপারগুলো বলে দিলাম। আমার কাছে বেশ কয়েকটা প্রশ্ন আছে, কিন্তু আপনাকে বলি যে প্রশ্ন একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ইদানিং খুব এটা নিয়ে আলোচনা হচ্ছে, চিকেন নেক। এবং আপনি জানেন যে চায়নায় যখন ডক্টর ইউনূস গিয়েছিলেন, সেখানেও তিনি চিকেন নেকের কথা উল্লেখ করেছেন, এবং তিনি ক্ষমতা নেওয়ার আগেও বরং প্যারিস থেকে যখন 8 তারিখে ঢাকা ফিরেন, সেই প্যারিস এয়ারপোর্টেও কিন্তু এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চিকেন নেক প্রসঙ্গ তুলছে। তো এই প্রসঙ্গে আপনি কি মনে হয়, উনি হঠাৎ করে চিকেন নেক নিয়ে এত আলোচনা, এটার বিষয়টা কি মনে করেন? চিকেন নেক বলতে যেটা বোঝায়, সেই চিকেন নেকে বাংলাদেশ কি করবে? চিকেন নেক নিয়ে যে ইউনূস সাহেব চীনে কথা বলতে গেছেন, সেটা হচ্ছে মানে সাদা বাংলায় যাকে বলে চীনাদের তেল দিতে গেছেন, চীনাদের খুশি করতে গেছেন। ভেবেছেন যে চীনারা, উনি যদি ভারত বিরোধী কোনো কথা বলেন তাহলে চীনারা খুশি হবে, চীনারা খুশি হলে ওকে 2-4 পয়সা দেবে। উনি তাই নিয়ে বাংলাদেশে এসে বলবেন, দেখো আমি 4 পয়সা নিয়ে এসছি, এখন আমাকে পাকা প্রধানমন্ত্রী করে দাও, ইত্যাদি ইত্যাদি। এরকম কিছুই হবে না। বিদেশ নীতির মূল কথা হচ্ছে যে প্রত্যেক দেশ নিজের স্বার্থ দেখে। চীন কেন বাংলাদেশের স্বার্থ দেখবে? চীন কেন ভারতের স্বার্থ দেখবে? চীন চীনের স্বার্থ দেখবে। এই চিকেন নেক নিয়ে চীনের কি মাথা ব্যথা, চীনের কি এসে যায়? আর চিকেন নেক যেটাকে বলা হচ্ছে, সেটার একদিকে বাংলাদেশ আর একদিকে নেপাল, এই দুটোই কোনো রকম খুব একটা শক্তিশালী পরাক্রান্ত রাষ্ট্র নয়। নেপালের সাথে ভারতের মোটামুটি ভালো সুসম্পর্ক আছে, বাংলাদেশের সাথে এতদিন ছিল, এখন আর নেই। অতএব এই চিকেন নেক নিয়ে কি এসে যায়? চিকেন নেক নিয়ে একটু বেশি হইচই হচ্ছে বলে আমি মনে করি। কিন্তু যদি চিকেন নেক ধরাও হয়, তাহলে আজকে ধরা যাক যে চিকেন নেক বিপন্ন। বিপন্ন কে করছে? নেপালিরা করছে না বাংলাদেশিরা করছে? বাংলাদেশের তো নিজেদের চিকেন নেক আছে। বাংলাদেশের চট্টগ্রামের থেকে মানে ফেনীর কাছে যে জায়গাটা আছে, সেটা বাংলাদেশের চিকেন নেক। অতএব চিকেন নেক সব দেশেরই থাকতে পারে এরকম তা নিয়ে তো মাথা টাথা ঘামাবার দরকার নেই। এটা নিয়ে ইউনূস সাহেব ওখানে ওই বেজিংয়ে বলতে গিয়েছিল, ভেবেছিল এতে চীনারা খুশি হবে। চীনাদের কিচ্ছু এসেই যায় না, চীনাদের অন্য অনেক কাজ আছে। অতএব মানে ইউনূস সাহেবের চেষ্টা দৌত্য সব মাঠে মারা গেছে। আপনি প্রথম প্রশ্নের উত্তরে একবার টাচ করছেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে, কিন্তু সেখানে আমি আরেকটু বিষয় অ্যাড করতে চাই, যেটা হলো এই আজকের যে বাংলাদেশের পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের পরিস্থিতি, বিশেষ করে মুর্শিদাবাদে যে সম্প্রতি যে ঘটনা ঘটে গেল, আপনি জানেন দুটো ঘটনার মাঝে যেমন বাংলাদেশ সরকার একটা বিবৃতি দিয়েছে এবং বলছে যে ভারতের উচিত হবে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের টেক কেয়ার করা, বাংলাদেশ নিয়ে তো বাবার প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা ততটুকু ভালো না। এই ব্যাপারে আপনি অনেক কিছু জানেন, এই বিষয় নিয়ে আপনি অনেক কাজ করেছেন, তো এই প্রসঙ্গটা একটু বলুন। বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা 1000 গুণে খারাপ, 1000 গুণে খারাপ। তার প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশের সংখ্যাগুরু হচ্ছে মুসলমান, এবং মুসলমানদের ধর্ম ইসলামে কোনো বিধর্মীকে সহ্য করা হয় না। এরকম আরো 1000টা লেখা আছে। এরকম বললে পরেই যারা ভারতের তথাকথিত সেকুলার, তারা লাভ দিয়ে বলবে না না, এমন কথাও তো লেখা আছে যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে।
ঘটনা হচ্ছে হযরত মুহাম্মদ প্রথম যখন মক্কায় ছিল তখন মক্কার অধিবাসীরা ওকে ভয়টায় দেখিয়েছিল, তার ফলে সে মদিনায় পালিয়ে যায়। অতএব মক্কায় যে আয়াতগুলো রচনা হয়েছিল সেগুলো হচ্ছে মক্কি আয়াত, সেগুলো খুব নরম। ওই যে পরে যেটা বললাম যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এটা হচ্ছে মক্কি আয়াত। আর পরে যেটা হলো, যেটা মদিনায় গিয়ে যখন সে মানে মানুষের সমর্থন পেল, তখন যেগুলো রচনা হয়েছিল সেগুলো হচ্ছে জঙ্গি আয়াত, মাদানী আয়াত। তার মধ্যে আছে ওই নিষিদ্ধ মাস অতি তোলে, বিধর্মীদের যেখানে পাবে সেখানে হত্যা করবে। অতএব বাংলাদেশের হিন্দুদের বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সকলের অবস্থা অত্যন্ত খারাপ, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। বর্তমানে তো খারাপ বটেই, এর আগেও খারাপ ছিল, হাসিনার আমলেও খারাপ ছিল। হাসিনা যে ভারতের একটা বন্ধু হিসেবে একটা পরিগণিত হয়েছিলেন, তার থেকে এমন কোনো সিদ্ধান্তে আসার কিন্তু সুযোগ নেই যে হাসিনা খুব হিন্দু বান্ধব ছিলেন। হাসিনা মনে করতেন যে এই হিন্দু ভোটটা আমার পকেটে আছে, সেই জন্য হিন্দুদের একটু তোয়াজ করে রাখতে হবে, তার চাইতে বেশি কিছু নয়। কিন্তু এটাই আমাকে একজন বাংলাদেশি কূটনীতিক বলেছিলেন, বাংলাদেশি কূটনীতিক আমাকে বলেছিলেন, আমি যখন মেঘালয়ের গভর্নর ছিলাম, তার নাম করছি না, তিনি বলেছিলেন যে হাসিনা যেভাবে দেশ জুড়ে মাদ্রাসা তৈরি করছে এর ফল বিস্ময় হবে। আপনারা আপনাদের তরফ থেকে জিনিসটাকে ঠিক করবার চেষ্টা করুন যেন এই এত মসজিদ মাদ্রাসা না খোলে। আমি সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছিলাম, তারা কিছু করেনি, আমার কথা শোনেনি, এবং শেষ পর্যন্ত বিপদে পড়লো হাসিনাই। হাসিনা নিজেই বিপদে পড়েছে। অতএব যে হাসিনা, তাছাড়া হাসিনার আমলে 2017 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর, এটা আমার খুব ভালো মনে থাকে, নামটা ভুলে যাচ্ছিলাম, কারণ ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে আমার পিতৃপুরুষের জেলা, আমার বাবা মা দুজনেরই ব্রাহ্মণবাড়িয়ার জন্ম। তো সেই নাসিরনগরে একটা ফেসবুক এন্ট্রি করে একটা নিরক্ষর লোক, সে যে জেলে রসময় দাস বলে, সে জীবনে কোনোদিন ফেসবুকের নামই শোনেনি, তার কে উপলক্ষ করে প্রচুর হিন্দুর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। 2021 সালে কুমিল্লাতে যেভাবে সেই দুর্গা প্রতিমার নিচে একটা কোরআন ঢুকিয়ে দিয়ে সব করা হলো, এগুলো সব হাসিনার আমলেই হয়েছে। অতএব হাসিনা নিজের স্বার্থ দেখবে, প্রত্যেকেই নিজের স্বার্থ দেখবে, কিন্তু তার মধ্যে খানিকটা মরালিটি থাকা উচিত, খানিকটা নীতিবোধ থাকা উচিত। আমার মনে হয় না হাসিনার খুব নীতিবোধ আছে। হাসিনার যেটা আছে সেটা হলো যে ও জানে যে হিন্দু সম্প্রদায়ের আর কোথাও যাবার জায়গা নেই, আমাকে ভোট দিতেই হবে। এখন এতদিন বাদে হিন্দু সম্প্রদায়ের একজন নেতা বেরিয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, সেই জন্য চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর ওপর এই কট্টর মুসলমানদের এত রাগ, এবং সেই জন্য এই ইউনূসের সরকার তাকে জেলে ভরে দিয়েছে। আজকে ভারতের একটা অন্যতম হচ্ছে প্রয়োজন হচ্ছে এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুরকে জেল থেকে ছাড়ানো, তার স্বাস্থ্য ইত্যাদি সব ঠিক আছে কিনা দেখা। কারণ ঠিক এইভাবেই শ্যামাপ্রসাদকে হত্যা করা হয়েছিল। 1953 সালে যে শ্যামাপ্রসাদকে হত্যা করা হয়েছিল সেটা নেহেরু এবং শেখ আবদুল্লাহ চক্রান্তে, এবং সেটাও এই জেলে ভরে হত্যা করা হয়েছিল। এই জন্য চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জন্য আমাদের প্রচুর দুশ্চিন্তা আছে। ভারত কি করছে আমার কাছে পুরোপুরি জানা সম্ভব নয়, হয়তো কিছু করছে, একেবারে চুপ করে বসে আছে এরকম কথা আমি বিশ্বাস করি না, কিন্তু কিছু করা উচিত। আর এছাড়া ভারত ছাড়া অন্য যে রাষ্ট্রের মাধ্যমে, কারণ আপনারা যে দেশে থাকেন সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পরাক্রান্ত দেশ, সেই পরিপ্রেক্ষিতে কি করা উচিত সেটা অন্যভাবে বলা যাবে, সেটার এই প্রশ্নের উত্তরের মধ্যে সেটা আনবার দরকার নেই। দাদা, আপনি জানেন, এবং এই ব্যাপারে আপনার অনেক কথা শুনেছি আমি আনন্দবাজার টকশোতে, যে পশ্চিমবঙ্গের নির্বাচন 26শে নির্বাচন আসছে, সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে রুল এখন পর্যন্ত যেটা, সেটা আপনি বললেন কিছুক্ষণ আগে, বা আমরা সবাই জানি মোটামুটি, সেটা হলো যে মুসলিমদেরকে সে ভোট ব্যাংক হিসাবে চিন্তা করে, যেটা বাংলাদেশে শেখ হাসিনা করেছে বা আপনি বলছেন। পশ্চিমবঙ্গের 26শে নির্বাচনের কি হতে যাচ্ছে আপনি বলে মনে করেন?
26 নির্বাচনে কি হতে যাচ্ছে সেটা নির্ভর করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি রকম পদক্ষেপ নিচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ বিজেপির একজন পাকা সভাপতি দিতে পারে। যে সভাপতি যিনি আছেন তিনি পার্ট টাইম সভাপতি, তিনি দিল্লিতে একটা রাষ্ট্রমন্ত্রীর কাজ চালান আর পশ্চিমবঙ্গে এসে তিনি এর কাজ চালান। দুটো চালানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি যতই কর্মদক্ষ হন না কেন সম্ভব নয়, এবং তিনি খুব একটা মারাত্মক কর্মদক্ষ এমন কথা আমি বলবো না, তবে মোটামুটি চেষ্টা করেছিলেন যখন উনি এতে ছিলেন, পূর্ণ সময়ের সভাপতি ছিলেন। কিন্তু এখন যেহেতু উনি পূর্ণ সময়ের সভাপতি নেই, সেই জন্য প্রথম প্রয়োজন হচ্ছে গিয়ে যে তাকে সরিয়ে একজন পাকা সভাপতি নিয়ে আসা, যাকেই করুন না কেন। দ্বিতীয় কথা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে দুটো জিনিস আছে। একটা হচ্ছে পুলিশ প্রশাসনের অপব্যবহার ভয়ানকভাবে হবে, এটা আগে থেকেই জানা আছে যে পুলিশ প্রশাসনের অপব্যবহার ভয়ানকভাবে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মুসলিম সম্প্রদায়কে দিয়ে এদের হিন্দুদের ভয় দেখানো হবে। পশ্চিমবঙ্গের হিন্দুরা এক বিচিত্র জাতি, এরা মার খায়, মার খেয়ে সেই মারটা নিজেরাই চেপে যায়, নিজেরা জোর করে বলতে পারে না। এর কারণটা বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু কারণ হচ্ছে কি, মূল কারণ হচ্ছে যে গান্ধীবাদ এবং মার্ক্সবাদ এই দুটো বাদের প্রয়োজনের ফলে পশ্চিমবঙ্গের হিন্দুদের মাথা থেকে ঘিলুটা বাদ হয়ে গেছে, এবং আজকে পশ্চিমবঙ্গের হিন্দুরা নিজেরা তাদের ভ্যালু সিস্টেমটা নষ্ট হয়ে গেছে, মূল্যবোধ নষ্ট হয়ে গেছে। তারা জানে না কখন কি করা উচিত। অতএব আজকে যে তারা মার খেলেও তারা বলবে না যে আমি মার খেয়েছি, মুসলমানের কাছে মার খেলেও তারা বলবে না যে আমি মুসলমানের কাছে মার খেয়েছি। এই জিনিসটা একটা খুব ভয়ঙ্কর ব্যাপার। এইটার জন্য পশ্চিমবঙ্গের বাইরের শক্তিকে পশ্চিমবঙ্গের মানুষকে সাহস দিতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ করতে পারবে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ এখনো মুখ ফুটে বলতে পারে না যে আমাদের 1 কোটি লোককে বাংলাদেশ থেকে মানে পূর্ব পাকিস্তান থেকে তাড়িয়েছে মুসলমানরাই তাড়িয়েছে, মেরে তাড়িয়েছে, ধর্ষণ করে তাড়িয়েছে, বাড়িতে আগুন দিয়ে তাড়িয়েছে, 1050 লোক খুন হয়েছে। অতএব এটা যারা বলতে পারে না, যারা অত্যাচারিত হয়ে বলতে পারে না যে আমরা অত্যাচারিত হয়েছি, তাদের থেকে খুব বেশি আশা করা ঠিক নয়। 2026 সালে যদি পশ্চিমবঙ্গে মমতাকে ক্ষমতাচ্যুত না করা যায়, তাহলে আমি বলছি যে আগামী 20-25 বছরের মধ্যে বাঙালি হিন্দু জাতি মুছে যাবে, বাঙালি হিন্দু বলে কিছু থাকবে না। 1947 সালে ছিল 47% বাঙালি হিন্দু আর 53% বাঙালি মুসলমান, সেটা এসে এখন দাঁড়িয়েছে 30% হিন্দু আর 70% মুসলমান মোটামুটি। এটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। দুই বাংলা মিলে, দুই বাংলার সঙ্গে আপনি এও ধরতে পারেন ওই আসামের বাংলাভাষী অঞ্চল, ঝাড়খণ্ডের বাংলাভাষী অঞ্চল, এগুলো সব ধরতে পারেন। এগুলোর মধ্যে 70 আর 30। পশ্চিমবঙ্গে সেই 20% মুসলমান ছিল, সেটা এখন মুসলমানের সংখ্যা 30%-এর উপরে চলে গেছে, 32% প্রায়। আর বাংলাদেশে ছিল 29% হিন্দু, সেটা 29% নেমে এখন 8% চলে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সাক্ষাৎকার নেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আগত পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি এবং মেঘালয় রাজ্যের সাবেক গভর্নর তথাগত রায়, এবং উনি সবচেয়ে বেশি বাংলাদেশ নিয়ে ইদানিংকালে কলকাতার টেলিভিশনে কথা বলছেন। আমার আরেকটি প্রশ্ন যেটি আমি বলতে চাচ্ছি, সে কিছুক্ষণ আগে আপনি কথাটা বললেন, প্রশ্নটা কিন্তু আমার কাছে ছিল যে পশ্চিমবঙ্গের এই যে বিজেপির সভাপতি হচ্ছে না শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ, এই দুজনের মাঝেই হয়তো একটা কিছু হতে পারে, সেই প্রসঙ্গে আপনার কি ধারণা? দিলীপ ঘোষ সদ্য বিয়ে করেছেন, ওকে বিরক্ত করা ঠিক হবে না। উনি মধুচন্দ্রিমা যাপন করতে যান, গিয়ে সুখে থাকুন, এইটাই কাম্য আর কি। আমি আগাগোড়া বলে এসছি যে পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি হওয়ার যোগ্য লোক একমাত্র শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে একমাত্র শুভেন্দু অধিকারী।
তার মানে কি শুভেন্দু অধিকারীর এই দোষ নেই, সেই দোষ নেই, ওর এই দোষ আছে, সেই দোষ আছে, ও কি করে মুখ্যমন্ত্রীর দাবিদার হতে পারে, বা এ সমস্ত প্রশ্ন উঠতে পারে? এ তো সাগর ছেঁচা মানিক কেউ নয়। পৃথিবী রাজনীতিতে কেউই সাগর ছেঁচা মানিক নয়। এও নয়, শুভেন্দু অধিকারীও নয়, দিলীপ ঘোষও নয়, ডোনাল্ড ট্রাম্পও নয়, হিলারি ক্লিন্টনও নয়, কেউই নয়। অতএব সেইটা বুঝে আমাদের করতে হবে সবচেয়ে হু ইজ দ্য মোস্ট সুটেবল, কে সবচেয়ে যোগ্য। এবং এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে শুভেন্দু অধিকারী যোগ্যতম ব্যক্তি। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, যে সেটা হলো যে এই যে আরজি কর নিয়ে এই যে ধর্ষণ মামলা, তারপরে আপনার বিভিন্ন ধরনের দুর্নীতির মামলাগুলি, এই সমস্ত দুর্নীতির মামলা যেখানে প্রমাণও আছে যে দেখা যাচ্ছে যে টাকা নিচ্ছে, মানে ইসে আছে, এত সব প্রমাণের পরেও পশ্চিমবঙ্গে এই আইনগুলির মানে এই বিচারগুলি হচ্ছে না কেন? এর প্রতিবন্ধকতা কোথায়? শুনুন, আপনি পুরো তথ্যটা বললেন না। পুরো তথ্যটা আমি আপনাকে বলে দিচ্ছি, এটা মনে রাখা সম্ভব না, সেই জন্য একটুখানি আমার নোট দেখতে হয় আর কি। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কি কি হয়েছে: শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি, পুরনিয়োগে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি, চাষের জমি চুরি, পিঠে বানানোর ছলে হিন্দু মহিলাদের ইজ্জত চুরি, বালি চুরি, পাথর চুরি, পায়খানা চুরি, ত্রিপল চুরি, সাইকেল চুরি, হাসপাতালের ওষুধ চুরি, মৃতদেহ চুরি, ট্যাব চুরি, কাউন্সিলর খুনের চেষ্টা, আরজি করে মহিলা ডাক্তার ধর্ষণ ও খুন, এবং মোথাবাড়ি এবং ধুলিয়ানের ঘটনা। এবং এর ওপরে আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্মপত্নী শ্রীমতী রুজিরা বন্দ্যোপাধ্যায়, রুজিনা নারো, হ্যাঁ রুজিনা যাই হোক, তিনি 2 কিলো সোনা নিয়ে থাইল্যান্ড থেকে আসবার সময় কাস্টমসের হাতে ধরা পড়েছিলেন। তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ গিয়ে তাকে সেখান থেকে ছাড়িয়ে দেয়। এরই বা বিচার হচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আপনি এখন আমেরিকায়। আপনি জানেন যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কটা অত্যন্ত নিবিড় ছিল ইলেকশনের আগ পর্যন্ত। সাম্প্রতিককালে ট্রাম্প যে ধরনের শুল্ক আরোপ করেছে প্রায় 75টি দেশে, তাহলে ভারতের পার্সেন্টেজ একটু কম হলেও এতে ভারত অনেক বেশি ক্ষতিগ্রস্ত। বিশেষ করে গতকালকের একটি খবর আপনি বোধহয় জানেন নিশ্চয়ই, যে সেটা হলো প্রায় 500 স্টুডেন্টকে এখান থেকে বিদায় করা হচ্ছে, ভিসা বাতিল করা হচ্ছে। তার অধিকাংশই ভারতীয়, 2-4 জন বাংলাদেশেরও রয়েছে। তো ভারতের সাথে এত ভালো সম্পর্ক থাকার পরও মোদি এবং ট্রাম্পের সম্পর্ক তো খুবই ভালো, সেটাই সবসময় আলোচিত ছিল। তারপরে কেন মনে হচ্ছে আপনার কাছে যে এই স্টুডেন্টদের কেন ভিসা বাতিল করা হয়েছে সেটা সম্বন্ধে একটুখানি বলুন। আমার কাছে যতদূর কম জানা আছে, এই স্টুডেন্টরা এখানে এসেছিল F1 ভিসা নিয়ে, অর্থাৎ স্টুডেন্ট ভিসা নিয়ে। স্টুডেন্ট ভিসার উদ্দেশ্য হচ্ছে লেখাপড়া করা। তারা এই দেশে এসে তারা লেখাপড়া করার বদলে এই দেশের যে সরকার আছে সেই সরকারের বিরুদ্ধে নানা রকম চিল্লাচিল্লি করেছে। তো এই দেশের সরকার সহ্য করবে কেন? আমার দেশে বেআইনি কাজও করেছে। আমার দেশে যদি এরকম কোনো বাংলাদেশি এসে এরকম নষ্টামি করে, তারা দেশের বিরুদ্ধে করে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমি তাদের বার করে দেব। কেন বার করে দেব না? যারা পথে, চোরা পথে এই মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকেছে, তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। কেন ফেরত পাঠানো হবে না? স্বাভাবিক জিনিস। এর মধ্যে তো ভারত মার্কিন সম্পর্কের কোনো ব্যাপার নেই। আমরা কি বলছি না যে যত বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে, অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা উচিত? অবশ্যই বলছি, তাই করা উচিত। তো এইটা নিয়ে একটা বিকৃত ব্যাখ্যা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা মার্কিন জাহাজে, মার্কিন উড়োজাহাজে করে তাদের হ্যান্ডকাফ করে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যান্ডকাফ যদি না করা হয় তাহলে এতগুলো লোকের সাথে যে কতগুলো থাকতে হতো, ক্রু থাকতে হতো, সিকিউরিটি থাকতে হতো, ক্যাবিন স্টাফ থাকতে হতো, তার তো হিসেব নেই। আর যারা চোরা পথে ঢুকেছে তাদেরকে এই জিনিস তাদের সহ্য করতেই হবে। অন্য দেশে গিয়ে
যদি অন্য দেশের আইন না মানে তাহলে সেই আইনের যা ব্যবস্থা তা হবে। তা আপনি কি মনে করেন যে ভারতের সঙ্গে আমেরিকার এখন একটু শীতল সম্পর্কের সুযোগ নিয়ে, আপনি বোধহয় জানেন যে চায়নার সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটা প্রচেষ্টা চলছে, এবং গতকাল দিল্লিতে চাইনিজ যে রাষ্ট্রদূত তিনি বলছেন যে দুই দেশের ট্যুরিজম এবং ব্যবসা বাণিজ্যের সেটাকে আরো বেশি মাত্রায় করার জন্য। এটা কি কারণে হইতে পারে দুজন ক্লোজ হওয়ার এই মুহূর্তে? কারণ তারা তো চিরশত্রু অনেকদিন যাবতই। শোনেন, কেউ কারুর শত্রু নয়, কেউ কারুর বন্ধু নয়। একটা ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী না বলে ছিলেন লর্ড পামারস্টন বলে, উনি আজ থেকে প্রায় 150 বছর আগে, উনি 1840 সালে বলেছিলেন, there are no permanent friends, there are no permanent enemies, there are only permanent interests. যদি কেউ মনে করেন যে অমুক দেশের রাষ্ট্রনায়কের সাথে আমাদের দেশের রাষ্ট্রনায়কের গলাগলি সম্পর্ক, ট্রাম্প আর মোদির মধ্যে গলাগলি সম্পর্ক, সেই জন্য দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হবে, এটা হচ্ছে গিয়ে যাকে ইংরেজিতে বলে নাইভেটে, এটা হচ্ছে সারল্য এবং বোকামির একটা মিশ্রণ, যাকে ইংরেজিতে বলে নাইভেটে। এই জিনিস হয় না কখন। প্রত্যেক দেশের রাষ্ট্রনায়ককে তার নিজের দেশের স্বার্থ দেখতে হবে। এই সর্বনাশটা এবং এই ভুল ধারণাটা আমাদের প্রথিত করে গিয়েছিল আমাদের জওহরলাল নেহরু। যে জওহরলাল নেহরুর সম্বন্ধে বলা হতো তার চৌ এন লাইর সাথে এত ভালো সম্পর্ক, চৌ এন লাই ব্যক্তিগত বন্ধুর মতো, তারপরে সেই চীন ভারত আক্রমণ করলো আর জওহরলাল নেহরু তারপর ধরপড়িয়ে মরে গেল। এই তো হচ্ছে গিয়ে এই ভুল ধারণা থেকে এটা হয়। অতএব চীন চীনের স্বার্থ দেখবে, ভারত ভারতের স্বার্থ দেখবে, আমেরিকা আমেরিকার স্বার্থ দেখবে। কিন্তু আমাদের যেটা কর্তব্য সেটা হবে যে যেহেতু আমেরিকা পৃথিবীতে সবচেয়ে প্রবল পরাক্রান্ত দেশ, সেই জন্য আমেরিকার স্বার্থ এবং আমাদের স্বার্থ দুটোকে মেলানো। এই বিষয়ে আমার একটুখানি চিন্তা ভাবনা আছে, সেটা আমি বলতে চাই যে আজকে ভারতের কাছে সবচেয়ে বড় সমস্যা রুটি কাপড়া মকান নয়। ভারতের কাছে আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হিন্দু মুসলমান সমস্যা। ভারতের মধ্যে যে হিন্দু মুসলমান সমস্যাটা আছে, এটা পুরোপুরি ওই মোহনদাস গান্ধী এবং জওহরলাল নেহরু দুজনের কৃত। ভারত যখন ধর্মের ভিত্তিতে ভাগ হলো, তখন স্বাভাবিক যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে যে হিন্দুরা ভারতে থাকবে, খ্রিস্টানরা থাকবে, পার্সিরা থাকবে, ইহুদিরা থাকবে, মুসলমানরা পাকিস্তানে চলে যাবে। কিন্তু তা হলো না। তা না করে মুসলমানদের এখানেও রেখে দেওয়া হলো, ওখানেও যেতে দেওয়া হলো, কিন্তু হিন্দুদের সব তাড়িয়ে মেরে দিল। এইরকম একটা নির্বোধের মতন কাজ পৃথিবীর ইতিহাসে কেউ কখনো করেছে কিনা সন্দেহ। কিন্তু এর ফল হয়েছে আজকে ভারতে, আমাদের ভারতের ভেতরে একটা পঞ্চম বাহিনী তৈরি হয়েছে, একটা যাকে ফিফথ কলাম বলে, তৈরি হয়েছে। এই জিনিস আমরা এর আগেও হয়েছিল বিভিন্ন সময়। বিকে নেহরু বলে একজন কূটনীতিক ছিলেন, আপনারা নাম শুনে থাকবেন। উনি জওহরলাল নেহরুর আত্মীয় ছিলেন, কিন্তু জওহরলাল নেহরুর সাথে ওর খুব সদ্ভাব ছিল না। বিকে নেহরুর একটা অটোবায়োগ্রাফি আছে, বইটার নাম হচ্ছে নাইস গাইজ ফিনিশ সেকেন্ড। নাইস গাইজ ফিনিশ সেকেন্ড। এই নাইস গাইজ ফিনিশ সেকেন্ড বইটার মধ্যে আছে বিকে নেহরু একবার যখন এখানে ওয়াশিংটনে পোস্টেড ছিলেন এবং পাকিস্তানি এরা ওর কাছে আসতো, কারণ তার আগে স্বাধীনতার আগে ওরা একই সাথে কাজ করতেন, ICS এ ছিলেন আর কি, এবং ওরা সব ড্রিঙ্ক ফিঙ্ক করতো, সন্ধ্যেবেলা রাত্রি পর্যন্ত ব্রিজ খেলতো। খেলতে খেলতে ওরা ওই একজন পাকিস্তানি ডিপ্লোম্যাট কে বলেছিল যে, বিকে নেহরুকে বলেছিল যে তোমরা যে দেশের মধ্যে এত মুসলমান পুষে রেখেছ, তোমাদের তো সর্বনাশ হয়ে যাবে। পাকিস্তানি বলছে তোমাদের তো সর্বনাশ হয়ে যাবে। তো বলছে যে সর্বনাশ হবে কিরকম? বললো তো আমাদের ফিফথ কলামিস্ট, ওরা তোমাদের বাঁচতেই দেবে না তোমাদের। এবং আজকে ভারতে তাই দেখা যাচ্ছে। তো এই পরিস্থিতিটাকে আজকে সামলাতে হবে। হিন্দু মুসলমান সমস্যা হচ্ছে আজকে ভারতের সবচেয়ে বড় সমস্যা। সবচেয়ে বড় এই সমস্যাটাকে আজকে সামলাতে হবে, এবং সামলানোর জন্য যেটা যা যা প্রয়োজন সমস্ত করতে হবে। অল দ্যাট ইজ নেসেসারি ইন স্টেট ক্রাফট।
অতএব ভারতের যে নিজের দেশকে ঠিক মতন চালাবার জন্য তাদের এই হিন্দু মুসলমান সমস্যাটাকে হাতে নিতে হবে। চীনে একটা মুসলিম মাইনরিটি আছে, খুব বড় মাইনরিটি আছে, সিনজিয়াং বলে একটা প্রভিন্স আছে চীনের একেবারে পূর্ব অংশে। সেই সিনজিয়াংয়ে মুসলমানদের একেবারে মেরে পাঠ করে দেওয়া হয়েছে, তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে ভরে দেওয়া হয়েছে, মাদ্রাসা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে এবং তাদের বলা হয়েছে তোমরা কোনো মুসলমানই নাম রাখতে পারবে না। ওই চুংচাং মানে হান চাইনিজদের মতন, চায়নায় যারা মেইন চাইনিজ তাদের বলে হান, এই হান চাইনিজদের মতন নাম রাখতে হবে তোমাদের, ওই কোনো অমুক আব্দুল বা তমুক রফিক এরকম নাম রাখতে পারবে না, মক্কায় যেতে পারবে না, হজে যেতে পারবে না, 50 বছর কোনো হজে যেতে পারবে না, আরবি লিপি ব্যবহার করতে পারবে না, চীনা লিপি ব্যবহার করতে হবে বা রোমান লিপি ব্যবহার করতে হবে, এরকম করতে হবে। আমাদের এইরকম কিছু পদক্ষেপ নেওয়া দরকার, চীনের কাছ থেকে এটা শেখা দরকার। কিন্তু চীনের সঙ্গে আমাদের কি সম্পর্ক হবে সেটা জন্য আমি আবার বলছি, চীন চীনের স্বার্থ দেখবে, ভারত ভারতের স্বার্থ দেখবে, আমেরিকা আমেরিকার স্বার্থ দেখবে। একটা কথা বলে শেষ করি আমি, সেটা হলো যে আমেরিকায় একটা, আমার যতদূর জানা আছে, একটা খুব পাওয়ারফুল জুইশ লবি আছে এবং এই জুইশ লবি দে আর অ্যান্টি ইসলাম। বিশেষ করে এখন যেরকম হয়েছে ইসরায়েলের ওপর যেরকম আক্রমণ হয়েছে এবং ইসরায়েল সেটাকে যেরকম মোকাবিলা করছে, এই জুইশ লবিকে কাল্টিভেট করে জুইশ লবির মাধ্যমে আমেরিকার ফরেন পলিসি আরো ভারতের দিকে টেনে আনা সম্ভব বলে আমি মনে করি। এটার জন্য যা প্রয়োজন আমার মনে হয় ভারতের করা। কিন্তু দাদা এখানে একটা প্রশ্ন, যে এই যে আপনি বললেন, আপনি বিস্তৃত ব্যাখ্যা করলেন এবং চাইনিজ যে মুসলিমদের, যে উইঘুর মুসলিমদের উপরে যে পরিমাণ অত্যাচার হচ্ছে, তো এগুলির ক্যাম্পেইন ভারতে হচ্ছে না কেন? কোথায় হচ্ছে? আমেরিকায় হচ্ছে। আমেরিকা না, যে চায়নায় যে মুসলিমদের উপর অত্যাচার, চায়নায় যে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে ক্যাম্পেইন কোথায় হচ্ছে? আমেরিকায় হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, জার্মানিতে হচ্ছে, কোথাও হচ্ছে না। কারণ চাইনিজরা নিজেদের স্বার্থ দেখছে এবং সবাই ধরে নিয়েছে যে চায়না উইল লুক আফটার দেয়ার সেলফ ইন্টারেস্ট। চায়না চায়নার নিজেকে দেশকে ইন্ট্যাক্ট রাখবার জন্য ওই উইঘুর মুসলমানদের সাইজ করা দরকার। একটু কাঁচা ভাষায় বললাম, সাইজ করা দরকার। সাইজ তারা করছে, তার মধ্যে কার কি বলবার থাকতে পারে? হ্যাঁ, তো সেটা ভারতে মুসলিমদের উপরে কিছু হইলে, যদি সেটা বাংলাদেশ বা পাকিস্তান হইচই শুরু করে, তাহলে চায়নাতে কিছু হলে হইচই হবে না, সেটা তো ভারত আঙ্গুল দিয়ে দেখা দিতে পারে। সেটা দেখিয়ে কি লাভ? ভারত কাজটা করুক না। ভারতের ভেতরে যে মুসলিম মাইনরিটি নষ্টামি করছে সেটা ভারত করুক না, তাদেরকে ঠিক করুক না। এতে চায়না সিনজিয়াংয়ে কি করছে উইঘুর মুসলিমদের, সেটা ভারত দেখিয়ে দেবে, দেখিয়ে দিলে কার তাতে কি লাভ? কোনো লাভ নেই। ভারতের যা করার দরকার সেটা করা উচিত। না, ভারতের লাভ এটাই, বাংলাদেশ যখন বলবে, এই সত্যিই তো বললো ইউনূস সরকারটা, সরকারি স্টেটমেন্ট দিয়ে বললো যে আপনাদের দেশে মুসলিমদের উপর অত্যাচার, আপনারা আপনাদের চক্রায় তেল দেন, বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে আপনাদের ভাবতে হবে না। তো ভারত কি পাল্টা বলতে পারে না যে আমাদের সংখ্যালঘু নিয়ে ভাবতে হবে না, তোমরা চায়নায় কি হচ্ছে সেটা বলতে পারে, বলে কি লাভ হবে? আন্তর্জাতিক কিছুটা অ্যাটেনশন তো আসতে পারে, অ্যাটেনশন দিয়ে কি লাভ হবে? প্রিয় দর্শক, আমরা প্রায় শেষ পর্যায়ে। আমাদের এই বিশেষ অতিথির কাছে আমাদের আরো দুটো প্রশ্ন, তারপর শেষ। একটি প্রশ্ন হলো চিন্ময় প্রভু নিয়ে আপনি অল্প কিছুক্ষণ আগে একটা কথা বললেন, কিন্তু চিন্ময় জিনিসটা কি এরকম মনে হয় না যে চিন্ময় প্রভুকে আটকিয়ে রেখে বাংলাদেশের সংখ্যালঘুদের একটা মেসেজ দেয়া, লুক, ডোন্ট কাম আউট, ইফ কাম আউট দেন ইউ গোনা বি সেম কনসিকুয়েন্স লাইক চিন্ময় প্রভু? অবশ্যই সেই চেষ্টা হচ্ছে। কারণ বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায়, তারা ইসলামী, তারা মুসলমান, তারা কোনো বিধর্মীকে সহ্য করতে পারে না, পারবে না। তাদের ধর্মেই লেখা আছে, কোরআনে লেখা আছে, হাদিসে অন্তত 10টা হাদিস লেখা আছে। আমার বাড়িতে 3-4টে হাদিস আছে এবং এই হাদিসগুলো সমস্ত, আমি যে হাদিসগুলো পড়ি সে হাদিসগুলো বাংলাদেশের ছাপা হাদিস, কারণ ভারতীয় হাদিসে এগুলো চুনকাম করে দেয়। সব কটাতে লেখা আছে বিধর্মীদের বিরুদ্ধে মুসলিমদের কি কর্তব্য, এবং কর্তব্য হচ্ছে তাদের মেরে পাঠ করে দাও।
তো অতএব এতদিন বাদে যখন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মতন একজন এরকম বেরিয়ে এসছেন এবং রংপুরের কাছে একটা সভা করেছিলেন, জায়গাটার নাম কি, রংপুরের মাহিগঞ্জে যে বিশাল সভা করেছিলেন, তার থেকেই বাংলাদেশের টনক নড়ে গিয়েছিল যে এই লোকটাকে কোনো স্কোপ দিলে বিপদ আছে। অতএব আজকে ভারতের অন্যতম কর্তব্য হবে কূটনৈতিকভাবে তাকে জেল থেকে বার করে আনা, তা না হলে শ্যামাপ্রসাদের মতন তাকে হত্যা করা হবে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হলো, আপনি জানেন যে 26-এ 4টি রাজ্যে নির্বাচন হচ্ছে, আসাম, বিহার, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু। তো এই নির্বাচনে 4টির 2টোতে বিজেপি, একটিতে তৃণমূল কংগ্রেস, আরেকটিতে আপনি জানেন যে তামিলনাড়ুতে কোয়ালিশন, কংগ্রেসের সঙ্গে কোয়ালিশন গভর্নমেন্ট। কি হতে যাচ্ছে ইলেকশনে? এ তো বলা মুশকিল। আমি তো পশ্চিমবঙ্গের কথা তো আমি বললাম, সবিস্তারে বললাম একটুখানি আগে। আর কোথায় কোথায় ইলেকশন আছে? বিহারে আছে। বিহারে আমি মোটামুটি নিশ্চিত যে বিজেপি এবং ইয়েতে যে নীতিশ কুমারের যে পার্টি আছে তাদের দিয়ে তারা জিতবে, আসামেও জিতবে। আর তামিলনাড়ুতে এই দ্রাবিডিয়ান পলিটিক্সটা একটা খুব বিকৃত আকার নিয়েছে। এটাকে যদি প্রচার করে মোকাবিলা করা যায় তাহলে কি ফল হবে আমি জানি না। আগে ছিল দ্রাবিডিয়ান পলিটিক্সের 2টো পোল ছিল, ডিএমকে আর এডিএমকে, এআইএডিএমকে। এখন এআইএডিএমকে একটা এক নেতা নির্ভর পার্টি ছিল, সে নেতা ছিলেন জয়ললিতা মারা যাওয়ার পরে তাদের এখন কোনো নেতা নেই। তাহলে এখন নেতা বলতে স্ট্যালিন আছে আর বিজেপির আন্নামালাই আছে। এরা কতদূর আন্নামালাই একে মোকাবিলা করতে পারবে আমি জানি না, কারণ তামিলনাড়ু পলিটিক্স আমি খুব করে ঘেঁটে পড়িনি আর কি। যতটুকু জেনেছি তার ভিত্তিতে আমি বললাম। আপনি যদি 1 মিনিট আমাদের পাঠকের জন্য বা দর্শকদের জন্য 1 মিনিট কিছু বলেন, তারপরে শেষ করতে চাই। আপনারা তো মার্কিন প্রবাসী বাংলাদেশি মূলের নাগরিক, আপনাদের এবং আপনারা হিন্দু, আপনাদের প্রধান চিন্তা হওয়া উচিত 1 নম্বর হচ্ছে আপনাদের আনুগত্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি, যে রাষ্ট্রের আপনার নাগরিক। কিন্তু একই সঙ্গে আপনাদের ওপর একটা দায়িত্ব বর্তায় যে মার্কিন যুক্তরাষ্ট্রে কি করে একটা জনমত তৈরি করা যায়, সরকারের মধ্যে একটা এরকম একটা চেষ্টা তৈরি করা যায় যাতে করে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ওপর অত্যাচার থামানো যায়। এবং সেটার জন্য আমি আগেই বলেছি যে লবিং করলে ভালো হয়, বিশেষ করে যে জুইশ লবি আছে, জুইশ লবিকে যদি কাজে লাগানো যায় তাহলে ভালো হয়। এগুলো আমি যতদূর মার্কিন পলিটিক্স বুঝি সেটার ভিত্তিতে আমি বলেছি, খুঁটিয়ে যে বুঝি তাই এমন কথা বলবো না। অতএব আমি বলবো যে আপনাদের কাছে সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকার এবং জনমত, এইগুলোকে বাংলাদেশি ইসলামিজমের বিরুদ্ধে তৈরি করা। বাংলাদেশে যে ইভিল ফোর্সটা আছে, ইভিল ফোর্স, আজকে যদি বাংলাদেশ একটা বৌদ্ধ দেশ হতো সেখানে কি অবস্থা হতো? সেখানেও এরকম এত বর্মা থেকেও তাড়িয়ে বৌদ্ধরা হিন্দুদের তাড়িয়ে দিয়েছে। ব্যাপারটা ঠিক এক নয়। আজকে বাংলাদেশে যে বাংলাদেশে ইসলামিজমের ফোর্স আছে তারা যাতে এগুলোকে বাঙালি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের অত্যাচার না করে এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ছেড়ে দেয়, এগুলোর জন্য আপনাদের যথাসম্ভব চেষ্টা করা উচিত। কথা প্রেক্ষিতে কথা একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাচ্ছি যে সেই জন্য যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়, আমাদের বিশেষ করে আমার নিউজ পেপার সাপ্তাহিক জন্মভূমি এবং আমার টেলিভিশন রতন তালুকদার লাইভ, আমার কিন্তু অনেক দর্শক এবং পাঠক। আপনি কি মনে করেন না যে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মাঝেও একটা প্রগতিশীল লার্জ অংশ আছে যাদের সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা সম্মিলিত প্রচেষ্টার আন্দোলন বা একটা প্রতিবাদ হইতেই পারে? শুনুন, এ সম্বন্ধে নানা মত আছে, আমি একটু বুঝিয়ে বলছি। 1 নম্বর মত হচ্ছে যে এ বিষয়ে সাধারণভাবে 2-4 জন বাদ দিলে, মানে অতীতের সৈয়দ মুজতবা আলী বা অতীতের রেজাউল করিম বা অতীতের এরকম 2-1 জন ফজলুল হকের মতন মানুষ বাদ দিলে, বা বর্তমানের
মুনতাসির মামুন বা শাহরিয়ার কবির বা আবুল বারকাত এরকম মানুষ বাদ দিলে বেশিরভাগ বাংলাদেশি মুসলমানের হিন্দুর প্রতি কোনো ভালোবাসা নেই। তারা, তাদের মধ্যে দুরকম লোক আছে। একদল হচ্ছে যে যারা চায় এখনই হিন্দুদের মেরে তাড়ানো হোক, আর অন্য দল যেটা আছে তারা হচ্ছে যে ঠিক আছে হিন্দু আছে আমরাও আছি, কিন্তু যখন হিন্দুদের বিরুদ্ধে কোনো একটা জেহাদ ফেয়াদ হবে তখন আমরা তার সঙ্গে মিলে যাব, তার ঘরবাড়ি জ্বালিয়ে দেবো, তার মেয়েদেরকে হাতে ধরে টেনে নিয়ে যাবো। এটা হচ্ছে একটা মত। আর অন্য মতটা হচ্ছে এর চেয়েও খারাপ, সেটা হলো যে দুরকম মুসলমান আছে, মডারেট মুসলিমস অ্যান্ড র্যাডিক্যাল মুসলিমস। আমি ইংরেজিতে বলছি কারণ ইংরেজিতে আমি পড়েছি। মডারেট মুসলিমস অ্যান্ড র্যাডিক্যাল মুসলিমস। Radical Muslims are those who want to cut your throat, cut all Hindus' throat. And moderate Muslims are those who want the radical Muslims to cut your throat. এরকম দুরকম মতামত আছে। কিছু মুসলমান বুদ্ধিজীবী, কিছু মুসলমান হিন্দুদের শুভচিন্তক এরকম মানুষ বাংলাদেশে নিঃসন্দেহে আছেন। তাদের একটা সংখ্যা কিছু হাজারে হতে পারে। বাংলাদেশে 20 কোটি মানুষের মধ্যে কিছু হাজারে হতে পারে। তাতে কি কিছু এসে যাবে? বাংলাদেশের তাতে কোনো পলিসি বদলাবে? আমার মনে হয় না। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সাক্ষাৎকার নিচ্ছি কলকাতা থেকে আগত তথাগত রায়। আমরা শেষ পর্যায়ে আপনারা যে যেখানে আছেন সবাইকে আবার প্রীতি জানাচ্ছি, সেই সঙ্গে শ্রী তথাগত রায়কে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার মার্কিন যুক্তরাষ্ট্র সফর সফল হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে ধন্যবাদ।